তিনটে দেশ মিলে একটা প্রতিরক্ষা চুক্তিতে সই করে ফেলেছে। শর্ত একটাই, এই তিনটের মধ্যে যে কোনো একটা দেশের উপরে হামলা হলে সেটা তিনটে দেশের ওপরই হামলা বলে ধরা হবে। অনেকে বলছেন এটা আসলে একটা ইসলামিক ন্যাটো তৈরির দিকে প্রথম বড় পদক্ষেপ। আর মজার ব্যাপার হলো, ঠিক যে সময়ে এই চুক্তিতে সই হচ্ছে ঠিক সেই সময়ই সৌদি আরবের ভিতরে হামলা হচ্ছে। তাহলে প্রশ্নগুলো খুব সোজা, এই তিনটে দেশ এক হয়ে আসলে কার হিসেব গোলমাল করতে চাইছে? পাকিস্তানের পরমাণু অস্ত্রের ছাতা কি এবার তুরস্ক আর সৌদি আরবের মাথার উপরও চলে এলো? আর মধ্যপ্রাচ্যে আজ যা ঘটছে সেটা আসলে কোন দিকে ইঙ্গিত দিচ্ছে? আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। চলুন পুরো ছবিটা এক এক করে খুলে দেখা যাক। দর্শক বন্ধুরা, প্রথমে বুঝে নেওয়া দরকার এই তিন অংশীদারের প্রত্যেকের হাতে আলাদা কি আছে। কারণ চুক্তিটা আবেগের নয়, চুক্তিটা হিসেবের। পাকিস্তানের কাছে প্রচুর অস্ত্র আছে, আর আছে পরমাণু বোমা। কিন্তু পাকিস্তানের কাছে আরও একটা জিনিস আছে যেটা এই চুক্তিতে সবচেয়ে বেশি কাজে লাগতে পারে। ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত সরাসরি মিলে আছে, মানে ইরানকে ঘিরে ধরার কাজে পাকিস্তান সাহায্য করতে পারে। সৌদি আরবের ভূমিকাটা আবার অন্য জায়গায়। এই চুক্তিতে সৌদির সবচেয়ে বড় শক্তি হলো টাকা, আর সেই টাকা পাকিস্তানের জন্য একটা বড় আর্থিক সহায়তাও হয়ে উঠতে পারে। কারণ সত্য কথাটা হলো, পাকিস্তান আজও অর্থনৈতিকভাবে তেমন দাঁড়াতে পারেনি, আর এর পেছনে একটা বড় কারণ হলো বাইরের টাকা। যতদিন আফগানিস্তানে অস্থিরতা ছিল ততদিন আমেরিকার টাকা, ব্রিটেনের টাকা, মানে বিপুল পরিমাণ বিদেশি টাকা পাকিস্তানের কাছে আসতো। যেখানে সিআইএ ছিল, MI6 ছিল, ISI ছিল। তারপর আফগানিস্তান যখন স্থিতিশীল হলো, আমেরিকা সেখান থেকে বেরিয়ে গেল, আর তারপর থেকেই পাকিস্তানের অর্থনৈতিক সংকট আপনারা দেখতে শুরু করলেন। আর তুরস্কের বিশেষত্ব কোথায়? তুরস্ক নিজের একটা পুরো অস্ত্র শিল্প তৈরি করে ফেলেছে। তারা ভাবছে এবার এই দুই দেশের কাছে অস্ত্র বেচার একটা পাকা রাস্তা তৈরি হয়ে গেল। সৌদির কাছে টাকা আছে, সে কিনতে পারবে। পাকিস্তান কৌশলগতভাবে ইরানকে ঘিরে ধরায় কাজে আসতে পারে, আর তুরস্ক অস্ত্র যোগাবে। তাই এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যদি তিনজনের একজনের উপরে হামলা হলে তিনজনই জবাব দেয়, তাহলে কি পাকিস্তানের পরমাণু সুরক্ষা তুরস্ক আর সৌদি আরবও পেয়ে গেল? দর্শক বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা বুঝতে হলে দেখতে হবে ঠিক এই মুহূর্তে ওই অঞ্চলে আর কি কি ঘটছে। দেখুন, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো ইরান আর ওমান একটা সমঝোতার দিকে এগোচ্ছে, আর ইরানের সংসদে একটা বিল পাশ হচ্ছে যেখানে বলা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে ইসরায়েল আর আমেরিকার জাহাজ বেরোতে দেওয়া হবে না। এছাড়াও এখন এই বিবাদের সঙ্গে আরও একটা প্রণালী যুক্ত হয়ে গেছে, লোহিত সাগর। গত 10 দিন ধরেই আপনারা সেটা দেখতে পাচ্ছেন। সেখানে অবস্থাটা বদলে গেছে, কারণ হুতিরা ওই এলাকায় নাবিকদের ঘোষণা করে দিয়েছে। তারা বলেছে সৌদি আরবের জাহাজও আর বেরোতে দেওয়া হবে না। ইসরায়েলের জাহাজ তারা আগে থেকেই আটকে রেখেছিল, আমেরিকার জাহাজও আটকে রেখেছিল। মানে দাঁড়ালো, আমেরিকা আর ইসরায়েলের পক্ষে এই অঞ্চল থেকে তেল নেওয়া আর ওই অঞ্চলে কোনো মাল পৌঁছে দেওয়া, দুটোই এখন বিরাট সমস্যা। আর এর সঙ্গে যোগ হচ্ছে আর একটা কথা, হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান আর ওমান। এই পরিস্থিতিটা আমেরিকার জন্য একেবারে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আর ঠিক এই সময়েই আরেকটা খবর আসে, হুতিরা ইয়েমেনের 58 জন সৈন্যকে মেরে ফেলেছে, আর সৌদি আরবের ভিতরেও হামলা চালিয়েছে। বেশ কয়েক জায়গায় আগুন লেগেছে। সৌদি আরবে 11 জন আহত হয়েছেন। আর এই সেই সৌদি আরব যার সঙ্গে আজই চুক্তি সই হলো, যে সৌদির শত্রু মানে তুরস্ক আর পাকিস্তানেরও শত্রু। চুক্তির কালি শুকোনোর আগেই সৌদির উপরে হামলা। ফলে সৌদি আরব এই মুহূর্তে বাজেভাবে ফেঁসে গেছে। তাদের তেল দুদিক থেকেই আটকে গেল, হরমুজের দিকটাও, লোহিত সাগরের দিকটাও। সৌদি এতদিন অন্তত লোহিত সাগর দিয়ে তেল পাঠাতে পারছিল, এখন সেটাও বন্ধ। তাহলে আসল টেনশনটা হচ্ছে কার? সৌদি আরবের, ইসরায়েলের আর আমেরিকার। বাকিদেরও টেনশন আছে, তাদেরও মাল যেতে পারছে না, গোটা দুনিয়ার টেনশন আছে, তেলের দাম বাড়ছে, কিন্তু সরাসরি ধাক্কাটা খাচ্ছে এরাই। আর ঠিক
এই অবস্থায় ওই 3 দেশের জোটটা তৈরি হলো। এবার পাকিস্তানের দিকটা একটু দেখুন। পাকিস্তানের জন্য এই জোটে কিছু নেতিবাচক দিকও আছে, বিশেষ করে ইরানকে নিয়ে। ইরানের সঙ্গে পাকিস্তানের এত লম্বা সীমান্ত যে ইরানের সঙ্গে সে লম্বা ঝগড়ায় যেতে পারে না। আর যে এলাকা দিয়ে সীমান্ত গেছে সেটা বালুচিস্তান। বালুচদের একটা অংশ ইরানের সীমানার ভিতরেও পড়ে। বালুচিস্তান আসলে দুদিক থেকেই ছড়ানো, ফলে বালুচ বিদ্রোহীরা পাকিস্তানকে ওই এলাকায় সহজে সেনা নামাতে দেবে না। এটাই ইরানের পক্ষে একটা স্বাভাবিক নিরাপত্তা। তবু আজ কিন্তু স্থল অভিযানের কথা উঠছে। আমেরিকা বলছে স্থল অভিযান তারা করতে পারবে না, কারণ হরমুজের ভিতরে তারা ঢুকতে পারছে না। ইরান সেখানে পুরো ব্যবস্থা সাজিয়ে রেখেছে। কিন্তু পাকিস্তানের দিকের সীমান্তটা ইরানের জন্য কোথাও না কোথাও একটু দুর্বল জায়গা হয়ে যায়। সৌদি আরব যদি ইরানের শত্রু হয়েই থাকে, তাহলে পাকিস্তানের দিক থেকেও ইরানের বিপদ আসতে পারে। আর সৌদি আরব আর পাকিস্তান দুজনেই কিন্তু কম বেশি আমেরিকার তাবেদার। তাহলে কি ধরে নেব এরা মিলে ইরানকে ঘিরে ফেলার চেষ্টা করতে পারে? এখানে উল্টো দিকটাও আছে। ইরানের সঙ্গে সৌদি আরবের ব্যবসা আছে, আর পাকিস্তানের সঙ্গেও ইরানের অনেক সম্পর্ক ভালোই আছে। তাই ছবিটা এক রঙের নয়। কিন্তু এই গোটা সমীকরণের মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপারটা তৈরি হচ্ছে সেটা একটু আলাদা করে বোঝা দরকার। হুতিরা কারা? সুন্নি শক্তি। ইরান কারা? শিয়া শক্তি। এদিকে সৌদি, পাকিস্তান আর তুরস্ক তিনটেই সুন্নি শক্তি। এখনই কিছু হচ্ছে না, কিন্তু প্রশ্নটা থেকে যায়, ভবিষ্যতে আমেরিকা কি এই লড়াইটা শিয়া সুন্নি সংঘাতে বদলে দেওয়ার চেষ্টা করবে? মানে এরা যদি কথা না শোনে তাহলে এদের নিজেদের মধ্যেই লাগিয়ে দাও। তবে আমেরিকার এই মুহূর্তের চিন্তা অন্য। একদিকে এই অঞ্চল থেকে আমেরিকাকে বের করে দেয়া হচ্ছে। ইরান যখন এই বিল আনছে যে আমেরিকা আর ইসরায়েলের জাহাজ যেতে দেব না, তখন সেটা আমেরিকার উপর সরাসরি চাপ। আমেরিকা বলছে ইরানের সঙ্গে আমাদের আলোচনা চলছে, কিন্তু ইরান বলছে আমেরিকার সঙ্গে আমাদের কোনো আলোচনাই চলছে না। তাই অনেকে মনে করছেন ওমান ইরানের সঙ্গে যে কথাবার্তা চালাচ্ছে সেটা আসলে আমেরিকার মাধ্যমেই হচ্ছে। এদিকে এর মধ্যেই আমেরিকা আর ইসরায়েল একটা নতুন কাজ শুরু করেছে। তারা ইসরায়েলের অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেমকে গুরুত্ব দিয়ে মজবুত করতে শুরু করেছে, আর সেখানে আজ একটা পরীক্ষাও চালিয়েছে। দেখুন, থার্ড আর পেট্রিয়ট এই দুটো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার, এগুলো ইসরায়েলেও আছে। কিন্তু সমস্যা হলো এগুলোর গোলা বারুদ প্রায় শেষ, মজুদ এখন খুবই কম। প্যাট্রিয়ট তৈরি হয়েছে এমনভাবে যাতে শত্রুর মিসাইল খুব কাছে চলে এলে সেটাকে ধরে ফেলে নামিয়ে দেওয়া যায়। থার্ড সেটা কাজ করে এর উপরে মাঝারি দূরত্বে। আর অ্যারোর বিশেষত্ব হলো অনেক দূর থেকে, এমনকি মহাকাশের দিক থেকেও যদি কোনো মিসাইল আসে সেটাকে আগেই ধরে ফেলে তার গতিপথ হিসেব করে তাকে নামিয়ে দেওয়া। তবে এখানে একটা সমস্যা আছে, ইরানের নতুন মিসাইলগুলো কোন দিকে যাবে সেটা আগে থেকে অনুমান করাই কঠিন। যেতে যেতে হঠাৎ সেগুলো গতিপথ বদলে ফেলে। আর অ্যারোর গোটা কম্পিউটার ব্যবস্থাটাই দাঁড়িয়ে আছে হিসেবের উপর, মানে মিসাইল এই দিক দিয়ে যাচ্ছে, তাই এখান থেকে ছুটলে ওই জায়গায় গিয়ে ধাক্কা লাগবে, এরকম হিসেব। তাহলে আমেরিকা অ্যারো নিয়ে এত সিরিয়াস হলো কেন? কারণ বললাম তো, তার নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। তাই সে এখন ইসরায়েলের এই অ্যারোকে শক্ত করায় লেগে পড়েছে। আর এই ছবিটা একটা জিনিসই দেখায়, আশঙ্কা যে ব্যাপারটা আরও বেড়ে যাবে আর ইরান হয়তো ইসরায়েলের উপর আঘাত করা শুরু করবে। তাহলে মোটের উপর যে দৃশ্যটা দাঁড়াচ্ছে সেটা হলো পরের ধাপের একটা বড় লড়াই হতে পারে। আর আমেরিকা সেই প্রস্তুতিতেই লেগে আছে। তার নিজের গোলাগুলি বারুদ শেষ, তাই সে ইসরায়েলকে বলছে যে তোমার ভাড়ারটা এবার একটু কাজে লাগাই। কারণ দূরপাল্লার ওই অস্ত্রগুলো গাজায় কাজে লাগবে না, হিজবুল্লাহর সঙ্গেও কাজে লাগবে না, ওগুলো কাজে লাগবে ইরান থেকে আসা মিসাইলের বিরুদ্ধে। ইরান অবশ্য এর মধ্যেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে। এখন তাহলে বুদ্ধিমানের কাজ কি হতে পারে? আপাতত হুতিদের শান্ত করা, সৌদিকে শান্ত করা, আর এদের একসঙ্গে থাকা। কারণ এরা একসঙ্গে থাকলে আমেরিকাকে ভালোভাবে চেপে ধরতে পারবে। আর যদি এই সংঘাত চলতেই থাকে, তার আরও একটা দিক আছে,
যেটা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। ডোনাল্ড ট্রাম্প যেভাবে বড় বড় কথা বলে চাপ তৈরি করেন, আমি সব উড়িয়ে দেব, বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেব, জলের ব্যবস্থা উড়িয়ে দেব, ইরান কার্যত সেই কাজটাই করে দেখিয়েছে অন্যভাবে। আমি তোমাকে ঢুকতে দেব না, ইসরায়েলকেও ঢুকতে দেব না, লোহিত সাগরও বন্ধ করে দিয়েছি, আর তোমার সঙ্গী সৌদি আরবের অবস্থাও দেখো। তাই যে আলোচনা হতে চলেছে সেখানে ইরান এই চাপটাকেই ব্যবহার করতে পারে। এই মুহূর্তে ইরান কার্যত পুরোপুরি লাভজনক অবস্থায় আছে। বাকি বিষয়গুলোতে ট্রাম্প কার্যত হার মেনে নিয়েছেন। বিবাদ এখন টিকে আছে মূলত দুটো জায়গায়, হরমুজ প্রণালী আর পরমাণু কর্মসূচির প্রশ্নে। ইরান চেষ্টা করতে পারে এই দুটোর যে কোনো একটাতে ট্রাম্পকে ঝুঁকিয়ে দিতে। ট্রাম্প এখন যুদ্ধের হুমকি দিচ্ছেন, কিন্তু পরিস্থিতি এমন যে সেখানে সৌদি আরবও মার খেতে পারে। ফলে গোটা ব্যাপারটা ভীষণ প্যাঁচালো হয়ে গেছে আর দ্রুত যুদ্ধের দিকেই এগোচ্ছে। এত মারামারি যখন হচ্ছে তখন সৌদি আরবকেও হুতিদের উপর পাল্টা হামলা করতে হবে। আর সৌদি পাল্টা হামলা করলে সেখানে উত্তেজনা আরও বাড়বে, আর উত্তেজনা বাড়লে অনেক কিছু ঘটে যাবে। এখন অনেকটাই নির্ভর করছে সৌদি আরবের উপর, তারা কোনোভাবে ইরানকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাতে পারে কিনা, আর ইরান এই চাপের সুযোগ নিয়ে ট্রাম্পের কাছ থেকে কি আদায় করতে পারে। কারণ ট্রাম্প এখন চারিদিক থেকে চাপে, তার একের পর এক দুর্বলতা সামনে চলে এসেছে, মানে চারিদিক থেকে পরিস্থিতি একেবারে ঘেঁটে গেছে। আর একটা আলাদা কথা হলো, যুদ্ধ যেহেতু লাগাতার চলছে তাই মানুষের অভ্যাস হয়ে গেছে, মানুষ আর তেমন চমকায় না। কিন্তু দর্শক বন্ধুরা, আজকের পরিস্থিতিটাই সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ গোটা দুনিয়ার জন্য, আন্তর্জাতিক বাজারের জন্য। আমেরিকা লড়ছে না, ইরানও এই মুহূর্তে হামলা করছে না, তবু পরিস্থিতি ক্রমাগত এমন জায়গায় যাচ্ছে যেখানে আমেরিকার নীরবতাটা প্রায় আত্মসমর্পণের মতো দেখাচ্ছে, আর এর প্রভাব সবার উপরেই পড়বে। ভারতকে এবার খুব হিসেব করে চলতে হবে, কারণ গতবার যখন অপারেশন সিন্দুর হয়েছিল তখন পাকিস্তান তুরস্কের কাছ থেকে বিরাট সাহায্য পেয়েছিল। এখন সেই তুরস্কের সঙ্গে সৌদি আরবও যুক্ত, আর সৌদির হাতে আমেরিকার দেওয়া অস্ত্রও আছে। তাহলে এই পরিস্থিতি ভারত সামলাবে কিভাবে? দেখুন, যুক্তি অনুযায়ী এখন আর ওই দুই নৌকায় পা দিয়ে চলা যাবে না, এখন ইরানের পাশে দাঁড়াতে হবে। আফগানিস্তান, ইরান আর ভারত যদি এক জায়গায় আসে তাহলে সৌদি যার সঙ্গেই জোট বাঁধুক, ভারত মোটামুটি নিরাপদ থাকবে। কিন্তু যদি ট্রাম্পের মন রাখতে গিয়ে ভারত ইরানের থেকে দূরত্ব বজায় রাখে তাহলে ভারতের সমস্যাই বাড়তে পারে। সুতরাং সব মিলিয়ে দাঁড়াচ্ছে এই, একদিকে তুরস্ক, পাকিস্তান আর সৌদি আরবের নতুন প্রতিরক্ষা চুক্তি, যাকে অনেকে ইসলামিক ন্যাটোর সূচনা বলছেন। অন্যদিকে হরমুজ আর লোহিত সাগর, দুটো জলপথই, ওখানে চাপ বাড়ছে। আর সৌদি আরব নিজের ভূখণ্ডে হামলা খাচ্ছে ঠিক সেই দিনেই যেদিন সে নতুন নিরাপত্তা চুক্তিতে সই করলো। এখন আমার প্রশ্নটা আপনার কাছে, এই যে তিন দেশের জোট, এটা কি সত্যি ইরানকে ঘিরে ধরার জন্য তৈরি হচ্ছে, নাকি নিজেদের বাঁচানোর চেষ্টা? আপনার মতামত কমেন্টে জানান। সময় নিয়ে পুরোটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।